আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে। এই ক্লাসগুলোতে আমরা কি দেখতে পাবো? আমরা বেসিক্যালি এই ক্লাসগুলো কন্টিনিউ করতেছি যারা তোমরা বিভিন্ন ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং মানে এডমিশন দিবা তাদের জন্য। তোমরা বেসিক্যালি এখানে দেখতে পাবা শর্টকাট, খুব স্পেসিফিক এবং স্পেশালি কিছু শর্টকাট যেগুলো অ্যাপ্লাই করলে তুমি অনেক বড় ম্যাথ 1 মিনিট ধরে করতেছো, এই ম্যাথগুলো দেখবা 10 সেকেন্ডে সলভ হয়ে যাচ্ছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সময় বাঁচানো কিছু স্পেশাল টেকনিক ইউজ করে। ওকে, আমরা ধারাবাহিকভাবে পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মানে শেষ করব। ওকে, আজকে আমরা শুরু করতেছি ম্যাট্রিক্স দিয়ে। চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা ম্যাট্রিক্সের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রেস। দেখো ট্রেস, দেখো ট্রেস কি? ট্রেস হচ্ছে মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল, রাইট? তাহলে আমরা একটা এক্সারসাইজ করি, ছোট্ট একটা এক্সারসাইজ। তোমরা যে ম্যাথটি দেখতে পাচ্ছ এটাতে প্রশ্ন হচ্ছে ট্রেস কত। ঠিক আছে, আমরা কি বললাম? ট্রেস হচ্ছে মুখ্য কর্ণের উপাদানের যোগফল। তাহলে দেখো এখানে মুখ্য কর্ণ কোনটা? মুখ্য কর্ণ আমাদের এইটা। তাহলে আমরা ট্রেস ইকুয়াল টু কত? 2, 6, 10, 18, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আমরা দ্বিতীয় ম্যাথ করার আগে কিছু স্পেশাল কিছু বৈশিষ্ট্য দেখব ট্রেসের। ট্রেসের কিছু স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্যটা কি? ট্রেস এ বি ইকুয়াল টু ট্রেস বি এ লেখা যাবে। এরপর ট্রেস কে এ, এখানে কেটা কি? কে হচ্ছে একটা স্কেলার ফাংশন, হতে পারে 2, 3, 5, 7, 10 হোয়াটএভার। আর তাহলে সেটা কি লেখা যাবে? কে ট্রেস এ। ওকে, এরপর ট্রান্সপোজে যদি ট্রেস বের করতে বলে সেটা মূল ম্যাট্রিক্সের সমান হবে আমাদের। ওকে, তো চলো এই রিলেটেড একটা ছোট্ট একটা আমরা প্রবলেম দেখে আসি। তাহলে দেখো এই প্রবলেমে আমরা কি করতে যাচ্ছি? এক্স বের করব, রাইট? কিন্তু শর্ত কি? এই ম্যাট্রিক্সের ট্রেস 3a ইকুয়াল টু 36। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম কিছুক্ষণ আগে? দেখো তো, আমরা এটা জানি, রাইট? তাহলে আমরা কি করতে যাচ্ছি? 3a ইকুয়াল টু 36, a ইকুয়াল টু লেখা যাবে কত? 12। ঠিক আছে, তাহলে a এর ট্রেস 12 দেয়া আছে। তাহলে এখানে বলো ট্রেস আমাদের এইটা। ঠিক আছে, তাহলে লিখে ফেলি আমরা যে x প্লাস 7 প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 12। ওকে, তাহলে আমরা লিখতে পারতেছি 2x প্লাস 8 ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 12 মাইনাস 8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2। তার মানে এই ম্যাট্রিক্সটি ট্রেস 3a ইকুয়াল টু 36 যদি হয় তাহলে x ইকুয়াল টু হবে আমাদের 2। ওকে, আমরা পরবর্তী প্রবলেমে যাচ্ছি। আমরা পরবর্তী প্রবলেমে যাওয়ার আগে ট্রেসের আরো স্পেশাল কিছু ব্যাপার দেখব। তোমাকে যদি এখন বলা হয় যে ইনভার্স ম্যাট্রিক্সের ট্রেস কত, তুমি কি ইনভার্স করবা? অবশ্যই না। তাহলে আমরা কি করতে যাচ্ছি? দেখো, ট্রেস অফ এ ইনভার্স ইকুয়াল এ এর ট্রেস ইকুয়ালস টু মডুলাস অফ এ। আমরা এটা অ্যাপ্লাই করব। ওকে, চলো একটা এই রিলেটেড প্রবলেম করে আসি। দেখো আমাদের কি বলা হচ্ছে? আমাদের বলা হচ্ছে যে ট্রেস এ ইনভার্স বের করতে হবে, দেয়া আছে এই ম্যাট্রিক্সটা। তো এখন তোমার মাথায় কি চিন্তা আসছে? এ ইনভার্স করবা এরপর ট্রেস বের করবা? না, আমরা এই পদ্ধতিতে যাব না। তাহলে কি পদ্ধতিতে যাব? দেখো আমরা একটা ফর্মুলা লিখে রাখছি, রাইট? তাহলে ট্রেস অফ এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রেস ডিভাইডেড বাই মডুলাস অফ এ। এখন বলো এই এ এর ট্রেস কত? তাহলে এ এর ট্রেস 5 যোগ 4 ইকুয়াল কত? 9। তাহলে আমরা লিখতে পারতেছি ট্রেস অফ এ ইনভার্স ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই মডুলাস অফ এ কত হবে? 5 into 4 20 minus 12
9/8, এইটাই আমাদের অ্যান্সার। ওকে, চলো এর পরবর্তীতে আমরা দেখব যে ম্যাট্রিক্সের গুণন। তোমরা দেখতে পাচ্ছ ম্যাট্রিক্সের গুণন সাধারণত পরীক্ষাতে 3 ভাবে আসে। প্রথম কথা হচ্ছে স্কেলার গুণন। এখন স্কেলার গুণন কি রকম? মনে করো তোমার একটা ম্যাট্রিক্স দেয়া থাকলো এ, তোমাকে বের করতে বলা হলো কে এ ইকুয়াল টু হোয়াট, রাইট? মানে কে কি, ধরো 2 3 5 7 হোয়াটএভার। এরপর বলা হচ্ছে মাত্রার সাথে মাত্রার গুণন। তোমার ম্যাট্রিক্সটি দেওয়া থাকবে না, কি দেওয়া থাকবে? ম্যাট্রিক্সের মাত্রা। বলা হলো এ ম্যাট্রিক্সটি 2/3, বি ম্যাট্রিক্সটি 3/2, তাহলে এ বি ইকুয়াল টু হোয়াট, তাই তো? এরকম বলা থাকবে। এরপর বলা হচ্ছে ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের গুণন। তাহলে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এরপর আরেকটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এরপর বলা হবে এ বি, বি এ, সি এ, হোয়াটএভার। ঠিক আছে, চলো এই রিলেটেড আমরা কিছু প্রবলেম সলভ করি। দেখো তোমরা কি দেখতে পাচ্ছ, আমরা প্রথম কি দেখলাম? স্কেলার কোন রাশির সাথে ম্যাট্রিক্সের গুণন। তাহলে এখানে ম্যাট্রিক্স আছে এ, তোমাকে বলা হচ্ছে 3a। এখন ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি? ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে তুমি ম্যাট্রিক্সের সাথে যদি কোনো স্কেলার রাশিকে গুণন করো তাহলে কি হবে? ওই স্কেলার রাশি ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানকেই গুণন করতে হবে, রাইট? তাহলে চলো গুণ করি। 3a 3 দ্বারা প্রতিটা উপাদানকেই আমি গুণন দেব, রাইট? 6 9 12 15, আমার এইটা অ্যান্সার। ওকে, চলো এর পরবর্তী প্রবলেমটা আমরা দেখে আসি। দেখো আমরা কি দেখতে পাচ্ছি এবার? আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের মাত্রা দেয়া আছে 3/3, বি ম্যাট্রিক্সের মাত্রা দেয়া আছে 3/1, সি ম্যাট্রিক্সের মাত্রা দেয়া আছে 2/1। এখন তোমাকে কোশ্চেন করা হয়েছে যে এ বি এর মাত্রা, মানে এ ইন্টু বি। তাহলে বলো আমরা কি করতে পারি? আমি লিখতে পারি যে এ বি গুণ করব, রাইট? তাহলে তুমি লেখো এ এর নিচে 3/3 লিখলাম, বি এর নিচে ঠিক 3/3 লেখো, 3/1 মাত্রা লিখে ফেললাম আমরা। এখন কথা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণন কখন সম্ভব? আসলে ম্যাট্রিক্সের গুণন তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হবে, রাইট? তাহলে আমরা এই কমন অংশটুকুকে ক্যান্সেল করে দিলাম। তাহলে কি কি বাদ থাকে? দেখো 3, এখান থেকে থাকে 1। তাহলে এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত হচ্ছে আমাদের? এ বি ম্যাট্রিক্সের মাত্রা 3/1, ভেরি ইজি, রাইট? চলো এর পরবর্তী প্রবলেম করি। 2 নম্বরে বলা হচ্ছে যে এ বি সি ট্রান্সপোজের মাত্রা। এখন তুমি কিন্তু অলরেডি জানো এ বি এর মাত্রা, এটাও ইউজ করতে পারো, অথবা কি করতে পারো? এ বি সি ট্রান্সপোজ আমি লিখলাম, ওকে? এ এর নিচে এর মাত্রা লিখো, বি এর নিচে লিখবা, সি এর নিচে লিখবা। এর নিচে মাত্রা কত? 3/3, বি এর মাত্রা 3/1। এখন বলো সি ট্রান্সপোজের মাত্রা কত? সি এর মাত্রা 2/1 যদি হয় তাহলে সি ট্রান্সপোজের মাত্রা কত হবে? 1/2, রাইট? তাহলে আমরা 1/2 লিখে ফেললাম। এখন কথা কি? পুরনো কথা যে ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি ওই কনজিকিউটিভলি চলতেই থাকবে। তাহলে আমরা বাদ দিচ্ছি, ওকে? তাহলে থাকে কি আমাদের এই 3 আর 2। তাহলে আমাদের কাঙ্ক্ষিত মাত্রা 3/2। তার মানে এ বি সি ট্রান্সপোজের মাত্রা 3/2। কি বুঝতে পারছো? চলো এর পরবর্তী আমরা প্রবলেম দেখি। সেই প্রবলেম কি রিলেটেড দেখবো? ম্যাট্রিক্সের সমতা রিলেটেড, ওকে? দেখো কি বলা হচ্ছে, ম্যাট্রিক্সের সমতা। এখন দুইটা ম্যাট্রিক্স কখন সমান হবে? যখন এদের ভুক্তি অবস্থানগতভাবে সমান, তাই তো? মানে 1 ঠিক ইকুয়াল 1 হতে হবে এরকম তো নাই, তাই না? আমি লিখি একটা ম্যাট্রিক্স, দেখো তো এ বি সি ডি, এইটা ইকুয়াল ডি ই এফ জি। এই দুটা ম্যাট্রিক্স যদি সমতা হয় তাহলে এ ইকুয়াল ডি, সি ইকুয়াল এফ,
বি ইকুয়াল ই, ডি ইকুয়াল জি আমি লিখতে পারি। ঠিক আছে, চলো এই রিলেটেড কিছু বিগত বছরে আসা কোশ্চেন এক্সারসাইজ করি। দেখো আমরা ম্যাট্রিক্সের সমতা রিলেটেড কিছু এক্সারসাইজ দেখব। প্রথম বলা হচ্ছে 7x 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং এইটা, এই দুটা যদি সমান হয় তাহলে এক্স ওয়াই এই দুইটা মান তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে প্রথম কাজ কি? এক্স ওয়াই এর মান বের করা। চলো এক্স ওয়াই এর মান বের করি। তাহলে আমরা 1 নাম্বার লিখছি। তাহলে দেখো এখানকার এক্স এখানকার কি সমান হবে না? অবশ্যই সমান হবে। এখানকার আমাদের এইটা ইকুয়াল কি 9 হবে না? জাস্ট শুধু আমরা সলভ করবো। এক্স ইকুয়াল টু 7, 3x প্লাস ওয়াই ইকুয়াল 9। তাহলে এক্স এর মানটা এখানে বসাই দিচ্ছি। 3 ইন্টু 7 প্লাস ওয়াই ইকুয়াল টু 9, y ইকুয়াল টু 9 মাইনাস 21 ইকুয়াল টু মাইনাস 12। তার মানে এক্স ওয়াই এর অ্যান্সার কত? এক্স ওয়াই 7 মাইনাস 12। বুঝতে পারলাম? এখন চলো আমরা দ্বিতীয় প্রবলেমটা সলভ করি। দেখো দ্বিতীয় প্রবলেমে কি বলা হচ্ছে? দ্বিতীয় প্রবলেমে বলা হচ্ছে এটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। তারপর না হয় আমরা এক্স ওয়াই জেড যোগ বিয়োগ গুণ ভাগ হোয়াটএভার যাই বলুক তা করবো। ঠিক আছে, তাহলে প্রথমত দেখো এক্স কোথায় আছে? এখানে আছে, রাইট? এখানে কোথায় আছে? এক্স এর সমজাতীয়, তাহলে এখানে আছে। এরপর অবস্থানগতভাবে এখানে ইকুয়াল কোনটা? এইটা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো? x প্লাস 7 ইকুয়াল 7, x ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রথম কথা। এরপর দেখো আমাদের কিসের মান বের করতে হবে? y। y কোথায় আছে? y আছে আমাদের এখানে, রাইট? তাহলে y এর অবস্থানগত কোথায় আছে? সেম এখানে। এইদিকে y এর অবস্থানগত সেম এখানে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? 4 প্লাস ওয়াই ইকুয়াল 8। তাহলে y ইকুয়াল টু 4 আমি এটা লিখতে পারি। এরপর আসো জেড এর মান বের করতে হবে। জেড কোথায় আছে দেখো? এখানে। এর অবস্থানগত সেম এখানে, এর অবস্থানগত সেম এখানে। তার মানে আমি কি লিখতে পারতেছি? 4 প্লাস জেড ইকুয়াল 0। ওকে, তাহলে জেড ইকুয়াল মাইনাস 4। তাহলে আমাকে বের করতে বলছে কি? এক্স ওয়াই প্লাস জেড। এক্স এর মান 0, ওয়াই এর মান 4, জেড এর মান মাইনাস 4। দ্যাট মিন্স ইকুয়াল 0। ভেরি ইজি না? মানে তোমার এটা দেখতে অনেক বড় প্রবলেম, রাইট? কিন্তু খুব সিলি ব্যাপার। ঠিক আছে, চলো এর পরবর্তী প্রবলেমে আমরা যাব। ওকে, আচ্ছা এবার আমরা দেখবো যে অভেদক ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। দেখো এখানে আই মানে কি? অভেদক ম্যাট্রিক্স, রাইট? কোনো ম্যাট্রিক্সের সাথে যদি অভেদক ম্যাট্রিক্স গুণ থাকে তাহলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এরপর যদি কোনো ম্যাট্রিক্স এবং সেই ম্যাট্রিক্সের ইনভার্স যদি আমি গুণ করি তাহলে সেটা কি পাওয়া যাচ্ছে? অভেদক ম্যাট্রিক্স, রাইট? এরপর অভেদক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে যদি নির্ণায়ক আমি বের করি তাহলে সেটার মান হবে 1। এরপর অভেদক ম্যাট্রিক্সকে যদি মনে করো আমি 4টা 5টা 8টা 10টা এরকম অভেদক ম্যাট্রিক্স গুণ করলাম, এরপর ওটার নির্ণায়ক বের করব, সেটার মান হবে কত? 1। ওকে, চলো পরবর্তী প্রবলেম। দেখো এখানে আমরা কিছু ভেরি স্পেশাল কিছু বিষয় লিখে রাখছি। প্রথম বলা হচ্ছে যে এ ইকুয়াল টু যদি এটা ম্যাট্রিক্স একটা হয় তাহলে এ টু দি পাওয়ার এন, জাস্ট খালি কি করবা তুমি? এর পাওয়ার এন তুলে দিবা, শেষ, কোনো কাজ নাই। এরপর আসো 2 নম্বরে। এখন 2 নম্বরে দুইটা কন্ডিশন থাকবে। প্রথম কন্ডিশন হচ্ছে যদি ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা হয়, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যদি বিজোড় পূর্ণ সংখ্যা হয়।
রাইট? এখন দেখো এখানে কিছু বোঝার বিষয় আছে। কি বোঝার বিষয়? আমরা কিন্তু প্রাইমারি ডায়াগোনালে এখানে কোনো এলিমেন্ট নাই, কিসে আছে? সেকেন্ডারি ডায়াগোনালে, রাইট? তাহলে দেখো সেকেন্ডারি ডায়াগোনালে যদি কোনো এলিমেন্ট থাকে 3/3 ম্যাট্রিক্সের, তোমাকে যদি এখন বের করতে বলা হয় যে a টু দি পাওয়ার n কত, কিন্তু বলে দিছে জোড়, ধনাত্মক জোড়, যেমন বললো জোড় সংখ্যা কত হতে পারে 2, 4, তাহলে তুমি কি করবা? সেকেন্ডারি ডায়াগোনালকে প্রাইমারি ডায়াগোনালে রূপান্তর করবা, এরপর এর পাওয়ারকে ততটা ঘাতে উন্নীত করবা যতটা ঘাতে উন্নীত করতে বলছে, জাস্ট। এরপর বলা হচ্ছে যে যদি বিজোড় পূর্ণ সংখ্যা হয় 1, 3, 5, 7 এরকম হতে পারে, ঠিক আছে, সেটাতে কি করতে হবে? আমাদের কোনো চেঞ্জের দরকার নেই, জাস্ট শুধুমাত্র আমরা সেকেন্ডারি ডায়াগোনালের ঘাতটাকে উন্নীত করবো, যে পরিমাণ ঘাতে উন্নীত করতে বলবে ঠিক সেই পরিমাণ ঘাতে। দেখো n ঘাতে উন্নীত করতে বলছে, n দিছি, n দিছি, n দিছি, ঠিক আছে। চলো এই রিলেটেড কিছু দেখি। ওকে, প্রথম বলা হচ্ছে যে a ইকুয়াল টু 1, 1, 0, 1 হলে a টু দি পাওয়ার n, ঠিক আছে। a টু দি পাওয়ার n কি? এখানে দেখো, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এখানে তোমার কিন্তু এই ম্যাট্রিক্সটা শুধুমাত্র ডায়াগোনাল ম্যাট্রিক্স না, আরো অন্য এলিমেন্ট আছে। তাহলে সেটাতে কি করব? আমরা জাস্ট যে ভুক্তিটা থাকবে প্রাইমারি ডায়াগোনাল বাদ দিয়ে এইটার যত ঘাতে উন্নীত করতে বলবে ঠিক তত ঘাতে উন্নীত করে দেবো, কোনো কাজ নেই, খুব ভেরি সিম্পল। এখন তোমাকে বলা হচ্ছে যে a ইকুয়াল টু cos x sin x মাইনাস sin x cos x, এটা যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে তোমাকে বলা হচ্ছে a স্কোয়ার a কিউব a টু দি পাওয়ার 4, তুমি কি গুণ করবা? না, গুণ করার কোনো প্রয়োজন নেই। আমরা কি করব? জাস্ট শুধুমাত্র a টু দি পাওয়ার n বের করতে বলছে, আমরা জাস্ট এই x এর আগে জাস্ট ওই সংখ্যাটা বসাই দেব। তোমাকে বলা হলো যে a টু দি পাওয়ার 56, তুমি কি 56 বার গুণ করবা? ক্যালকুলেটরই তো দেবে না, তাহলে সেক্ষেত্রে কি করবা? জাস্ট cos 56x sin 56x মাইনাস sin 56x cos 56x, ওকে, ভেরি সিম্পল। এখন আসো এই রিলেটেড একটা প্রবলেম দেখো, কি বলা হচ্ছে a ইকুয়াল টু cos x sin x মাইনাস sin x cos x এবং a টু দি পাওয়ার 32 ইকুয়াল টু যদি এইটা হয় তাহলে x ইকুয়াল টু what? ঠিক আছে, তাহলে প্রথমত কি করতে হবে? আমাদের এই ম্যাট্রিক্সটার a টু দি পাওয়ার 32 নির্ণয় করতে হবে। আমরা নির্ণয় করে ফেলি। cos কথা ছিল কি, যে পরিমাণ ঘাতে উন্নীত করতে বলবে জাস্ট শুধু আমি বসাই দিব, বসাই দিচ্ছি। x এরপর কি মাইনাস সাইন 32x sin 32x cos 32x, এইটা ইকুয়াল টু কি বলছে তোমাকে? দেখো তো, এই ম্যাট্রিক্স ইকুয়াল টু আমাকে বলছে 0, -1, 1, 0, রাইট? এটা কি আমরা কিছুক্ষণ আগে দেখলাম না ম্যাট্রিক্সের সমতা? তো ম্যাট্রিক্সের সমতা হয়ে গেল না? তোমাকে বের করতে বলছে x এর মান, তুমি এখন যে কোনোটা এখান থেকে নিতে পারো। আমি নিলাম সাইন এটা ইকুয়াল টু -1 নিতে পারি, আমি এইটা ইকুয়াল টু এইটাও নিতে পারি, আবার এই cos 3x ইকুয়াল টু 0 নিতে পারি, যেটা ভালো লাগে সেটা তুমি নিতে পারো। তো আমি cosকেই নিচ্ছি, cos 32x ইকুয়াল টু 0, ওকে। এখন বলো cos কত ডিগ্রির মান 0? হতে পারে আমাদের cos π/2, ওকে। তাহলে এখন এখান থেকে তুমি কি করবা? cos cos কেটে দিবা, 32x ইকুয়ালস টু π/2, x ইকুয়াল টু π ডিভাইডেড বাই 64, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? ওকে, এরপর আবার কি করা যেতে পারে? সাইন 32x ইকুয়াল -1, একইভাবে আমরা কি অ্যাপ্লাই করব? সাইনের কোঅর্ডিনেট অ্যাপ্লাই করি। সাইন কত ডিগ্রির মান? -1, সাইন এটা -1, তাহলে সাইন কেটে দিচ্ছি, 32x ইকুয়ালস টু 3π/2,
এবার আমি এখান থেকে জাস্ট x এর ভ্যালুটা বের করে নিব, তাহলে x ইকুয়াল 3 পাই ডিভাইডেড বাই 64, এটা আমাদের অ্যান্সার। ওকে, চলো আমরা পরবর্তী প্রবলেমটা দেখি। ওকে, দেখো আমরা পরবর্তী প্রবলেম কি বলতেছে, a equal to 1 2 2 5, ডিটারমিনেন্ট অফ a ইনভার্স ইকুয়াল টু হোয়াট। তুমি কিন্তু অলরেডি কনফিউজড। কি কনফিউশন? আমরা a বের করব, a ইনভার্স বের করব, দেন ডিটারমিনেন্ট বের করব। দরকার নাই, কি করার দরকার এত দরকার? আমরা তো জেনেই আসলাম যে a আর a ট্রান্সপোজ ইকুয়াল টু কত, i। কারণ কি, যে কোনো ম্যাট্রিক্স এবং y ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে কত হবে আমাদের, i হয়ে যাবে। এখন বলো ডিটারমিনেন্ট অফ i ইকুয়াল টু হোয়াট? ডিটারমিনেন্ট অফ i ইকুয়াল টু 1, এটাই আমাদের অ্যান্সার। ভেরি সিম্পল, রাইট? চলো নেক্সট প্রবলেম। এখন দেখো এখানে আমরা স্পেসিফিক কিছু প্রবলেম দেখব, তার আগে আমরা কিছু থিওরি সম্পর্কে আলোচনা করি। কি থিওরি? প্রথমত আমরা 3টা কম্প্যারিজন দেওয়ার চেষ্টা করছি। প্রথমত কম্প্যারিজন হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স। এখন কর্ণ ম্যাট্রিক্সে শুধুমাত্র কি থাকবে, কর্ণ থাকবে। কোন কর্ণ? প্রাথমিক কর্ণ। তার মানে এখন যদি তোমাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্সের মান কত, তুমি তো ম্যাট্রিক্সের মান পাবা না, তাহলে কি করতে হবে, নির্ণয়কে নিয়ে মান বের করতে হবে। তাহলে নির্ণয়কে নিয়ে মান কত হবে বলো? নির্ণয়কে নিয়ে মান মডুলাস অফ a ইকুয়াল টু a b c। ভেরি সিম্পল। এরপর আসো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, এই স্কেলার ম্যাট্রিক্স এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স এই ক্ষেত্রে আমি যদি এই ম্যাট্রিক্সটাকে ইউজ করি এখানে, তাহলে a ইকুয়াল b ইকুয়াল c হয়ে যাবে, রাইট? যদি a ইকুয়াল b ইকুয়াল c হয়, তাহলে এখন তুমি বলো স্কেলার ম্যাট্রিক্সের মান কত পাবা তুমি? তাহলে মডুলাস অফ a ইকুয়াল সবই সমান a a a, দ্যাট মিন্স কত, a কিউব। কোনো প্রবলেম নেই। এখন বলো অভেদক ম্যাট্রিক্স কি এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স না? অভেদক ম্যাট্রিক্স এক প্রকার কি স্কেলার ম্যাট্রিক্স না? হ্যাঁ অবশ্যই, কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে a ইকুয়াল b ইকুয়াল c ইকুয়াল 1। তাহলে অভেদক ম্যাট্রিক্সের আমাদের মান কত? আমরা অভেদক ম্যাট্রিক্স ইকুয়ালস টু তাহলে হয়ে যাবে 1। আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখে আসলাম যে ডিটারমিনেন্ট অফ i ইকুয়াল টু 1। আর আমরা কি জানি অভেদক ম্যাট্রিক্সকে কি হিসেবে লেখা হয়? i হিসেবে। ঠিক আছে, চলো আমরা কিছু প্রবলেম করি। এবার আমরা দেখব প্রতিসম এবং বিপ্রতিসম সম্পর্কে। ঠিক আছে, এখন কথা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সটা কি? তোমরা অলরেডি যারা বায়োলজি লাভার তারা অলরেডি মনে হয় পড়ে আসছো। প্রতিসম হচ্ছে একটা অক্ষের সাপেক্ষে ঠিক সেম অবস্থানগত সেম, রাইট? তাহলে এখানে আমরা দেখব যে ম্যাট্রিক্সের প্রতিসমতা বলতে বোঝাচ্ছে a ট্রান্সপোজ ইকুয়াল টু a, আর যদি b প্রতিসম বলা হয় তাহলে a ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস a। কিন্তু আমি তোমাকে বলবো এটা মনে রাখার দরকার নাই। তাহলে কি মনে রাখবা? এইটা দেখো, তুমি মনে রাখবা এইটা, a i j ইকুয়াল a j i। কি বোঝাচ্ছে এটা দ্বারা? খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে তোমার 3 তম ভুক্তির যে উপাদানটা এইটা হবে 2/3 ভুক্তির উপাদানের সমান, ঠিক না? তাহলে দেখো আমরা বি প্রতিসমের ক্ষেত্রে যদি লিখতে চাই সেটা কি লিখতে পারবো? a i j ইকুয়াল মাইনাস a j i। তবে এই ক্ষেত্রে কিছু কথা আছে। কি কথা? খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস। বি প্রতিসমের ক্ষেত্রে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে প্রাথমিক কর্ণ বা মুখ্য কর্ণের উপাদানগুলো অবশ্যই 0 0 হবে। মানে মুখ্য কর্ণের উপাদান ইকুয়াল টু 0 হবে। ওকে, চলো আমরা এই রিলেটেড একটা করে প্রবলেম দেখে আসি। দেখো কি বলা হচ্ছে, এই একটা ম্যাট্রিক্স তুমি দেখতে পাচ্ছ,
বলা হয়েছে প্রতিসম ম্যাট্রিক্স হলে, কথা কি প্রতিসম ম্যাট্রিক্স, এবিসি আমরা বের করব, যোগ বিয়োগ হোয়াটএভার যাই বলুক, কিন্তু প্রতিসম বের করতে হবে, তাই তো? তাহলে প্রতিসমটা বের করে ফেলি। দেখো প্রতিসমের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে এ আই জে ইকুয়ালস টু এ জে আই হবে, কিছুক্ষণ আগে আমরা জানলাম, তাই তো? তাহলে দেখো প্রতিসম অবস্থানগত দিক থেকে দেখো এ কোথায় আছে, এ কোথায় আছে সেটা আগে খুঁজে বের করি। এ আছে 2 নাম্বার সারি 1 নাম্বার কলামে, রাইট? এরপর বি কোথায় আছে, বি আছে আমাদের 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। এরপর সি কোথায় আছে, দেখো সি কোথায় আছে 1 নাম্বার সারি 3 নাম্বার কলামে। তাহলে বলো এ যদি হয় 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এর ঠিক অবস্থানগত প্রতিসম ম্যাট্রিক্সের ভুক্তি কত হবে? এইটা, কারণ কি এইটার অবস্থান 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, রাইট? তাহলে এর মান কত হচ্ছে আমাদের 4। এরপর দেখো B32, তাহলে 2 3 কোথায় 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এই যে হচ্ছে আমাদের 9, এটা কত আমাদের বি, তাহলে লিখলাম হচ্ছে বির মান 9। ওকে, এবার হচ্ছে সি হচ্ছে কত 1 3, তাহলে তোমাকে যেতে হবে কত 3 1, তাহলে 3 1 6, তুমি এবার মাইনাস প্লাস করে ফেলো, কত হচ্ছে 13 - 6 = 7, এটা আমাদের হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলাম? চলো আমরা নেক্সট টপিকে যাই। দেখো এই টপিকে বলা হচ্ছে ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তোমরা যারা অলরেডি ইনভার্স ম্যাট্রিক্স সম্পর্কে জ্ঞান রাখো তাদের কিন্তু ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী এটা জেনেই আসছো, তাই তো? মানে জানাই লাগছে তোমাদেরকে, সহজ কথা। তাহলে ব্যতিক্রমী কি একটু রিমাইন্ডার জাস্ট। ব্যতিক্রমী হচ্ছে কোনো ম্যাট্রিক্সের যদি মডুলাসটা 0 হয়ে যায় সেটা হচ্ছে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান বা মডুলাস নট ইকুয়াল 0 হয়, তাই তো? আমাদের কিন্তু বিপরীত ম্যাট্রিক্স বের করতে গিয়ে এই শর্তটাই মেনটেন করতে হচ্ছে, তাই না? ঠিক আছে, আমরা তাহলে দেখো প্রবলেমে যাচ্ছি। বলা হচ্ছে যে এই প্রদত্ত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে, তাহলে ব্যতিক্রমী হলে কি হবে? এম এর মান নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে ব্যতিক্রমী হলে কোন কন্ডিশন অ্যাপ্লাই করা যায়। তাহলে ব্যতিক্রমী যদি হয় তাহলে আমি দিলাম এটা এ ম্যাট্রিক্স, মডুলাস অফ এ ইকুয়াল টু হবে 0, রাইট? এখন মডুলাস অফ এ মানে কি? এইটা গুণন হবে, এরপর এইটা গুণন হবে, রাইট? তাহলে m - 2 m - 3 - 12 equal to 0। দেখো আমরা এটা ভাঙায় লিখলাম জাস্ট। তাহলে এখান থেকে আমি m এর মান কত পাচ্ছি? m ইকুয়াল টু পাচ্ছি আমি 6 - 1। তাহলে বলা হচ্ছে যে ব্যতিক্রমী হলে m এর মান কত? ব্যতিক্রমী হলে কত হবে? 6 আর -1 হবে। এখন আমি সিমিলার প্রবলেম এখানে দিয়ে রাখছি। বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হলে, ব্যতিক্রমী হলে কি হয়? ইকুয়াল 0, অব্যতিক্রমী হলে নট ইকুয়াল 0। তাহলে তুমি সিমিলারলি সলভ করতেছো, তাহলে m এর মান পাচ্ছ নট ইকুয়াল 6 এবং 1, মানে অব্যতিক্রমী যদি হইতে চাই, বুঝছো? তাহলে x এর মান 6 এবং 1 হওয়া যাবে না। তাহলে 6 এবং 1 বাদ দিয়ে পৃথিবীতে যত মান আছে, যত বাস্তব মান আছে, সব বাস্তব মানের জন্য এই ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী। তাহলে m এর মান কত? m এর মান হচ্ছে 6 এবং 1 বাদ দিয়ে বাকি যত বাস্তব মান আছে সবগুলো মান। ওকে, চলো নেক্সট টপিক। দেখো আমরা এবার শিখতেছি অনুরাশি এবং সহগুণক সম্পর্কে। তাহলে এখন বলা হচ্ছে অনুরাশি কি, সহগুণক কি, তাই তো? এখন আমরা দেখো খুব সহজভাবে একটু মনে রাখার চেষ্টা করব। অনুরাশি এটা বের করতে গেলে চিহ্ন দরকার নেই, সহজ কথা, চিহ্ন দরকার নাই। আর সহগুণক হচ্ছে চিহ্ন সহ, চিহ্ন
সহ। এটা কিন্তু একটা আমাদের উপম্যাট্রিক্স, ঠিক আছে? মানে উপম্যাট্রিক্স, তারপর এই উপম্যাট্রিক্সেরই আমরা মান বের করবো নির্ণয়কে নিয়ে, এটাই হচ্ছে আমাদের কথা, ঠিক আছে? তাহলে দেখো আমাদের 7 বের করতে বলছে, তাহলে কি করব? প্রথম কন্ডিশন তুমি চিন্তা করো যে প্রথম কথা হচ্ছে যে 7, তোমাকে এইটার সাপেক্ষে বের করতে বলছে, তুমি কি করবা? প্রথমত এই 7 সারি কলাম বাদ দিবা, তাই তো? বাদ দিলাম। তাহলে দেখো 7 এর অনুরাশি, 7 অনুরাশি কত হচ্ছে? মডুলাস অফ 8 9 1 3, সরি 3 × 24 - 9 = 15। তাহলে দেখো তোমাকে বলা হচ্ছে অনুরাশি। অনুরাশি কি? চিহ্ন কোনো প্রয়োজন নেই, চিহ্ন তুমি চিন্তাই করবা না, জাস্ট যার অনুরাশি বের করতে বলবে বা যে ভুক্তির অনুরাশি বের করতে বলবে সেটাকে বাদ দিয়ে, মানে সেটাকে বাদ দিয়ে বলতে কি, সেটা কমন রেখে সারি এবং কলামকে বাদ দিবা, এরপর বাকি যে ম্যাট্রিক্স তুমি পাবা ওই ম্যাট্রিক্সের মানটা বের করে দিবা, এনাফ। ওকে, এরপর আসো একই কথা বলছি, 7 এর সহগুণক, তোমাকে সহগুণক বের করতে বলছে, মাথায় রাখতে হবে চিহ্ন সহ। তাহলে এই 7 এর চিহ্নটা কেমন? রাইট, ম্যাট্রিক্সের কিছু হিডেন চিহ্ন থাকে, চিহ্নগুলো কিরকম করে ফিরে আসে আমরা বলতে পারি, কিন্তু এভাবে আমরা করব না। দেখো কিভাবে আসে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস অল্টারনেটিভলি চলে আসে। এখন আমরা কি করতে যাচ্ছি, আমরা চাচ্ছি যে এত প্লাস মাইনাসের ঝামেলা চাচ্ছি না, ডাইরেক্ট কি করব, এই যে দেখো এই অবস্থানটা কত এর, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। তাহলে আমি কি করব, জাস্ট -1 টু দি পাওয়ার 1 + 3, এরপর এটাকে সারি কলাম বাদ 8 9 1 3। তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে, এটা প্লাস আসবে 24 - 9 = 15। এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখো কি লক্ষণীয় বিষয়, এখানে আমাদের এই ভুক্তিটার সহগুণক এবং অনুরাশি কিন্তু সেম আসলো। সেম আসার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যে ভুক্তিতে নিয়েছিলাম ওই ভুক্তির যোগফলটা ছিল আমাদের জোড় সংখ্যা। তাহলে সহজ ভাষায় যদি মনে রাখি, যে সকল ভুক্তির যোগফল মানে অবস্থানের যোগফল জোড় সংখ্যা, সেগুলোর সহগুণক অনুরাশি সেম। ওকে, আর যদি ভিন্ন হয় মানে বিজোড় সংখ্যা হয়, তাহলে কি হবে, সহগুণক এবং অনুরাশির মাঝে জাস্ট একটা চিহ্নের পার্থক্য থাকবে। ওকে, চলো নেক্সট টপিক। এবার সব থেকে ইম্পর্টেন্ট টপিক, বিপরীত ম্যাট্রিক্স। এখন বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে আমাদের প্রথম কি দরকার, কিছু শর্ত আমরা জানি। শর্ত, প্রথম শর্ত হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কয়ার ম্যাট্রিক্স হবে, মানে স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া তুমি বিপরীত ম্যাট্রিক্স পাবা না, একদম সহজ কথা। 2 নাম্বার কথা হচ্ছে মডুলাস নট ইকুয়াল 0। তাহলে যদি বাংলায় বলি কিভাবে বলবো, মডুলাস নট ইকুয়াল 0 মানে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, দুটো শর্ত যদি স্যাটিসফাই করে দেন তুমি এটাকে বা কোনো ম্যাট্রিক্সকে বিপরীত ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারবে। ওকে, দেখো আমাদের দেখা এখানে যাচ্ছে যে এ একটা ম্যাট্রিক্স এ বি সি ডি, তোমাকে বের করতে বলা হয়েছে ইনভার্স ম্যাট্রিক্স। এখানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2, রাইট? তাহলে আমরা ইনভার্স করতেছি। ইনভার্স মানে কি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই ওই ম্যাট্রিক্সের মান, ঠিক আছে? তাহলে দেখো কি আসতেছে আমাদের, অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি, সারি কলাম কলাম সারি এগুলো রূপান্তর করব, কিন্তু তার আগের কথা হচ্ছে সহগুণকগুলোর ম্যাট্রিক্স। তো আমরা এত চিন্তা ভাবনা করব না, জাস্ট আমরা চিন্তা ভাবনা করব 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে এই যে প্রাইমারি ডায়াগোনাল এগুলো নিজেদের মাঝে ইন্টারচেঞ্জ হবে। তাহলে আমি ইন্টারচেঞ্জ করে দিলাম, ইন্টারচেঞ্জ, ডি আসলো এ এর জায়গায়, ডির জায়গায়। এরপর আমাদের সেকেন্ডারি যে ডায়াগোনাল থাকবে, এই সেকেন্ডারি ডায়াগোনালের জাস্ট চিহ্নের পরিবর্তন, -c
মাইনাস বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ, মডুলাস মানে কি এডি এডি মাইনাস বি সি, তার মানে অ্যান্সার তোমার এইটা। ভেরি সিম্পল। চলো এই রিলেটেড আমরা কিছু প্রবলেম সলভ করি। আচ্ছা, প্রবলেমে যাওয়ার আগে আমরা আরো কিছু একটু ইম্পর্টেন্ট জিনিস দেখি। তোমাকে যদি বলা হয় একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স দেয়া আছে, প্রথমত 2x2 অর্ডারের ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2x2 আর এটা 3x3। 2x2 অর্ডারের ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি বলা হয়, সেক্ষেত্রে এ ইনভার্স হবে জাস্ট 1/a 1/b, কোনো ঝামেলা করার দরকার নাই। তোমার যদি এখানে 5 থাকে 1/5, এখানে যদি 6 থাকে 1/6, এনাফ। এরপর 3x3 অর্ডারের যদি তোমাকে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে বলে, একই প্রসিডিউর, তুমি প্রাইমারি ডায়াগোনাল যা আছে জাস্ট ইনভার্স ইনভার্স ইনভার্স। ওকে, মানে সহজ ভাষায় যদি বল থাকে 5 0 0 0 6 7 0 6 0 0 0 8, এরকম মনে করো একটা ম্যাট্রিক্স আছে। তাহলে তুমি কি করবা, এই ম্যাট্রিক্সের যদি ইনভার্স তুমি বের করতে যাও, তাহলে 1/5 0 0 এগুলোতে থাকবে, 0 থাকবে, 1/6 0 0 0 1/8, জাস্ট এনাফ। এটাই আমাদের অ্যান্সার। কয় সেকেন্ড লাগবে এটা করতে? সর্বোচ্চ 5 সেকেন্ড, রাইট? মানে লেখাই লাগবে না, জাস্ট তুমি চিন্তা করবা আর অ্যান্সার করবা। ঠিক আছে, চলো আমরা এই রিলেটেড কিছু প্রবলেম দেখব। বলা হচ্ছে যদি a কিউব মানে 3a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস 5a প্লাস i ইকুয়াল 0 হয়, তবে a ইনভার্স ইকুয়াল টু হোয়াট? এখানে একটা কাকতালীয় ব্যাপার হচ্ছে, কোনো ম্যাট্রিক্সে দেওয়া নেই, একটা রাশি পুরে দেয়া আছে, মানে সমীকরণ, তাই তো? ইকুয়াল 0 মানে দুই পক্ষ আছে সমীকরণ। তাহলে এ ইনভার্স বের করতে বলছে, তাহলে একটা ইয়ে রেখে বাকি পার করতে, এরকম একটা প্রসিডিউর, তাই তো? চলো প্লাস i ইকুয়াল 0 আমি লিখলাম, কোনো ঝামেলা নেই। ওকে, আমি এবার করব কি, এই আইটাকে এই পাশে রাখবো, বাকি যা আছে সব পার করে দেবো ওই পাশে। মাইনাস 3a কিউব মাইনাস প্লাস 2a স্কোয়ার মাইনাস 5a। বুঝতে পারছো? যেহেতু আমাকে ইনভার্স বের করতে বলছে, এর আগে আমরা কি জেনে আসলাম, a ইনভার্স ইকুয়াল টু i যদি চিন্তা করি তাহলে কি হবে, a ইনভার্স। তাহলে আমি এই কাজটা ইউজ করবো এখানে। দেখো ওকে, তাহলে এখানে লিখতে পারতেছি আমি a ইনভার্স, এখানে লিখতে পারতেছি মাইনাস 3a স্কোয়ার প্লাস 2a মাইনাস 5। এখন তুমি এই অংশটাকে কি লিখবা? অবশ্যই এই অংশটাকে তুমি i লিখবা। এর আগে আমরা জেনে আসলাম কোনো ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের ইনভার্স যদি গুণ করি তাহলে i ম্যাট্রিক্স পাবো আমি, মানে অভিধান ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমাদের অ্যান্সার এইটা। বুঝতে পারছো? চলো নেক্সট। বলা হচ্ছে a ইকুয়াল কে রুট কে টু রুট কে। এটি বাস্তব ম্যাট্রিক্স, মাথায় রাখবা, বাস্তব ম্যাট্রিক্স। কে এর কোন মানের জন্য বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, পাওয়া যাবে না। এখন যদি ম্যাট্রিক্স তুমি বিপরীত ম্যাট্রিক্স না পাইতে চাও, মানে তোমার দরকার নেই ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্সে, বা কোন কন্ডিশন অ্যাপ্লাই করলে তুমি পাবা না, সহজ কথা, তাহলে আমাদের মনে রাখতে হবে ইকুয়াল 0। এটা হলে তো হবে না, তাই তো? তাহলে আমরা এই কন্ডিশনে এখানে অ্যাপ্লাই করব। ওকে, চলো মডুলাস অফ a ইকুয়াল 0। আমরা বিস্তার করতেছি, এটা গুণ করো, গুণন গুণন কে স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে কে এর মান আসবে প্লাস মাইনাস 4, কিন্তু আমি প্রথমেই বললাম
যে তোমাকে মনে রাখতে হবে এটা একটা বাস্তব ম্যাট্রিক্স। এখন তুমি চিন্তা করো, যদি কে এর মান -4 বসাও, কি আসবে? √-4, তাই তো? তাহলে কত আসবে? আই চলে আসবে, তার মানে 2i চলে আসবে। এটা কি জটিল সংখ্যা না? তাহলে আমাদের জটিল ম্যাট্রিক্সে যাওয়াই যাবে না, তাহলে আমাদের বাস্তব ম্যাট্রিক্সে থাকতে হবে। তার মানে কি করতে হবে আমাদের, বলো? কে ইকুয়াল 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? চলো আমরা নেক্সট প্রবলেমটা করি। এখন বলা হচ্ছে যে a ইকুয়াল -2 1 3/2 -1/2 হলে a ইনভার্স ইকুয়াল টু 1। এখন বলো ভাইয়া, তোমার a ইনভার্স তুমি কি করে বের করবা? শর্টকাট, রাইট? মনে আছে শর্টকাট না? ফিরে দেখবো একটু আমরা, চলো একটু ফিরে দেখি। এই যে আমাদের শর্টকাট, এটা কি আমাদের শর্টকাট ছিল না? একটু মনে করো কি ছিল? আমরা a ইনভার্স অ্যাডজয়েন্ট অফ a বাই মোড অফ a। এখন অ্যাডজয়েন্ট অফ a কি করে বের করতেছিলাম? প্রাইমারি ডায়াগোনালগুলো নিজেদের মধ্যে চেঞ্জ করতেছিলাম, আর সেকেন্ডারি ডায়াগোনালে কি করতেছিলাম? জাস্ট চিহ্নের পরিবর্তন করতেছিলাম, আর নিচে মডুলাস অফ a অ্যাজ ইউজুয়াল নিয়মে। ঠিক আছে, চলো আমরা তাই করব। ওকে, দেখো এখানে যদি a ইনভার্স আমি বের করতে চাই, ডাইরেক্ট লিখবো a ইনভার্স ইকুয়াল 1/mod অফ a, রাইট? এখন মডুলাস অফ a কি হবে দেখো তো, এটা গুণন, তারপর মাইনাস এটা গুণন, তাহলে গুণ দিচ্ছি 1 -3/2। এরপর কি হবে? অ্যাডজয়েন্ট অফ a। কি বলা হচ্ছিল? অ্যাডজয়েন্ট অফ a, প্রাইমারি ডায়াগোনাল গুলো নিজেদের মধ্যে, প্রাইমারি ডায়াগোনালে যে উপাদান এগুলো নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হবে, -2। এরপর কি হবে? এই সেকেন্ডারি ডায়াগোনালের চিহ্নের পরিবর্তন হবে, তাই তো? তাহলে -1 -3/2। ওকে, তাহলে আমরা জাস্ট শুধু একটু ক্যালকুলেশন করব। -1/2, তো আমি এটাকে না লিখে -2 লিখতে পারি, রাইট? তাহলে আমরা -2 লিখে ফেলব, -2 -3/2 -2। এখন বলো ভাইয়া, আমি যদি এই ম্যাট্রিক্সটাকে স্কেলার রাশি দ্বারা গুণন করি কি হবে? পুরো ম্যাট্রিক্সটা গুণন হবে, গুণ করে ফেলো। প্রতিটা উপাদান কি গুণ দিবা? 1 2 3 4। দারুণ না ব্যাপারটা? 1 2 3 4। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কত হবে আমাদের? এই যে এটা। বুঝতে পারলাম? শর্টকাট, ভেরি সিম্পল। তোমাদের সময় লাগবে সর্বোচ্চ 2 মিনিট, রাইট? মানে যদি রিটেনও আসে ইঞ্জিনিয়ারিং, আর যদি রিটেনও না আসে, এমসিকিউ আসে, তাহলে তুমি অপশন টেস্টই বলে দিতে পারতেছো। চলো আমরা নেক্সট প্রবলেম করি। এখানে বলা হচ্ছে a ইকুয়াল টু 4 3 2 1 এবং ab ইকুয়াল i। খুব ইম্পর্টেন্ট, b ইকুয়াল টু হোয়াট, তাই না? এখন আমরা কি দেখে আসলাম দেখো তো কিছুক্ষণ আগে, কোনো ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের ইনভার্স গুণ করলে কি হয়? i হয়, তাই না? i তো হচ্ছে। তাহলে বলো এ ম্যাট্রিক্স আছে, এর সাথে কি গুণ করলে i হবে? অবশ্যই এর ইনভার্স। তাহলে এ ম্যাট্রিক্সটা আছে, তাহলে এর ইনভার্স গুণ করলেই তো আমি i পাবো। তাহলে i পাইলাম। তাহলে এখন বলো b ইকুয়াল টু কত? b ইকুয়াল টু কি? এ ইনভার্স না? তাহলে তো আমাদের হয়ে গেল এ ইনভার্স। তাহলে দেখো আমরা এ ইনভার্স শর্টকাট দিয়ে অ্যাপ্লাই করি। তাহলে 1 ডিভাইডেড বাই 4 -6 1 -3 1 -3 4 -2। তাহলে আমাদের ফাইনাল আনসার -2 1 -3 -2 and 4। আমাদের এটা হচ্ছে ইনভার্স। তাহলে এইটাকে কি লিখতেছি আমরা? বি। ওকে, ভেরি ইন্টারেস্টিং। আমরা দেখব ম্যাট্রিক্সের সবথেকে ভয়াবহ অংশটুকু, সেটা কি? প্রমাণ সংক্রান্ত। আমরা প্রমাণ সংক্রান্ততে মানে অনেকেই ভয় পাই, তাই তো? কিন্তু আমি তোমাদেরকে দেখাবো মাত্র 10 সেকেন্ডে কি করে সলভ করা যায়। আসো দেখো, এক্ষেত্রে আমরা 3টা কথা মনে রাখবো। প্রথম কথা কি? সমান্তর বা গুণোত্তর ধারাভুক্ত হলে। দ্বিতীয় কথা হচ্ছে চক্রক্রমিক হলে।
তৃতীয় কথা হচ্ছে অনুপাত একই হলে। এখন একটু কথাগুলো আমরা ইলাবোরেট করি। চক্রক্রমিক কি? চক্রক্রমিক হচ্ছে এইটা, তাই তো? ধরো এ বি সি, এর জায়গায় তুমি বি বসাবা, বির জায়গায় সি বসাবা, সির জায়গায় এ বসাবা, কিন্তু রাশিগুলো কোনো চেঞ্জ হবে না। এই তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে সেইটার মান কত হবে? 0। ভেরি ইজি, চলো সলভ করি। দেখো প্রথম প্রবলেম কি বলা হচ্ছে, 1x, yz। এখন এখানে একটা জিনিস মাথায় আনো, দেখো আমি যদি x এর জায়গায় y বসাই, x এর জায়গায় এখানে y বসাই দিই, তাহলে এটা পাবো। y এর জায়গায় z, z এর জায়গায় x, তার মানে কি এটা তোমার প্রতিসম, রাইট? যদি প্রতিসম হয় সেটার মান কত হবে? অ্যান্সার হয়ে যাবে 0। ঠিক আছে, চলো এর পরবর্তী প্রবলেম দেখো। একইভাবে প্রবলেম দেখো, এখানে কি বলা হচ্ছে, এইটা আমাদের কি চক্রক্রমিক না? দেখো তুমি যদি এখানে x এর জায়গায় y বসাও তুমি এটা পাবা, y এর জায়গায় z বসাও এইটা রাশি পাবা, z এর জায়গায় x বসাও এইটা রাশি পাবা, তার মানে এটাও চক্রক্রমিক। এক্ষেত্রে তুমি অ্যান্সার কত বের করবা? অ্যান্সার 0। ভেরি ইজি, চলো নেক্সট প্রবলেম। এক্ষেত্রে একই প্রবলেম দেখো, এক্ষেত্রে কি হচ্ছে, বিসি বিসি বিসি। এখন এখানে একটা জিনিস মাথায় রাখো, দেখো তুমি যদি বির জায়গায় সি বসাও তাহলে এটা পাবা, সির জায়গায় যদি এ বসাও, মানে বির জায়গায় সি বসালে এটা পাবা, সির জায়গায় এ বসালে এটা পাবা। দেখো তো সেম, সিমিলার না? আবার সিমিলারলি বির জায়গায় যদি এ বসাও, এর জায়গায় যদি সি বসাও মানে বি বসাও, তাহলে কি সিমিলার পাবা না তুমি? মানে সহজ কথা, এই রাশিটাও আমাদের প্রতিসম। তাহলে এই রাশিগুলো যদি প্রতিসম হয় অ্যান্সার 0। খুব ইজি, চলো নেক্সট প্রবলেম। এটা তো দেখো তো একই অবস্থা না? এক্ষেত্রে একটু আমাদেরকে চেঞ্জ করে নিতে হতে পারে। কি চেঞ্জ করে নিতে হতে পারে? তোমাকে কনফিউশন করার জন্য আলফা 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 দিয়ে রাখছে। ওকে, তাহলে দেখো একই ব্যাপার, এর জায়গায় বি, বির জায়গায় সি, সির জায়গায় এ, তুমি চিন্তা করো তাহলে এইটাও কি তোমার চক্রক্রমিক হচ্ছে না? অবশ্যই চক্রক্রমিক রাশিগুলো হচ্ছে। তাহলে একাধিক রাশি একই হয়ে যাচ্ছে, একই হলে কি হবে? অ্যান্সার 0। ওকে, চলো নেক্সট প্রবলেম। এই রাশিটা একটু লক্ষ্য করো, কি বলা হচ্ছে, দেখো এই রাশিতে আমি যদি এর জায়গায় বি বসাই তাহলে ঠিক এটার মতো পাবো, এর জায়গায় বি বসালে এটার মতো পাবো, বির জায়গায় কি বসাবো? সি বসাবো, এটার মতো পাবো, সির জায়গায় এ বসাবো, এটার মতো পাবো। তার মানে কি এই জিনিসগুলা সেম হয়ে যাচ্ছে না? কথা কি বুঝতে পারতেছো? মানে চক্রক্রমিক ভাবে এরা আছে, তাহলে চক্রক্রমিক ভাবে থাকলে আনসার 0। ভেরি সিম্পল, চলো নেক্সট। এখন এখানে বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা, যে আই স্কোয়ার ইকুয়াল টু -1 হলে এই জিনিসটার মান। তুমি অলরেডি ভয় পেয়ে গেছো যে আই এখানে জটিল সংখ্যা আসলো কি করে? নো কনফিউশন, খুব ভেরি ইজি। দেখো এখানে পাওয়ার গুলো কি অবস্থায় আছে দেখো তো। প্রথমটার পাওয়ার কত? প্রথমটার পাওয়ার হচ্ছে তোমার 1, 1 3 5, 3 5 7, কি আছে? পাওয়ার গুলো কি অবস্থায় আছে? সমান্তর ধারাভুক্ত। তো পাওয়ার গুলো যদি সমান্তর ধারাভুক্ত থাকে, আমরা প্রথমেই পড়ে আসলাম তিনটা কন্ডিশনের ভিতরে একটা কন্ডিশন, সমান্তর ধারাভুক্ত হলে কি হবে, অথবা গুণোত্তর ধারাভুক্ত হলে কি হবে? অ্যান্সার 0। তার মানে এটার অ্যান্সার 0। ওকে, চলো নেক্সট। দেখো এইটাতে কি বলা হচ্ছে, দেখো আমাদের এই প্রবলেম কি বলা হচ্ছে, log x log y log z log 2x 2y 2z 3x 3y 3z। এখন ভাইয়া তুমি আমাকে বলো এইটা কত লেখা যাচ্ছে? log x মাইনাস log y, তার মানে কি log x বাই y। ঠিক আছে, এরপর আসো এইটা কত লিখতে পারতেছি, log 2x বাই 2y log x বাই y। এরপর বলো আমি এইটা কত লিখতে পারতেছি, log 3x বাই 3y log x বাই y। কি বুঝতে পারতেছো? তুমি যদি সমান্তর ধারাভুক্ত চিন্তা নাও করো তবু তুমি মাত্র পাবা। কারণ কি করে, এটা কিন্তু অলরেডি সমান্তর ধারাভুক্তই। কিভাবে দেখো, একটা এক্স দুইটা এক্স তিনটা এক্স, একটা ওয়াই দুইটা ওয়াই তিনটা ওয়াই, একটা জেড দুইটা জেড তিনটা জেড।
অলরেডি সমান্তরালভুক্ত, অ্যান্সার কত 0। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো। ওকে, ঠিক আছে। আমরা কি জানি দেখো, দুইটা সারি অথবা দুইটা কলাম যদি একই রকম হয় সেক্ষেত্রে নির্ণায়কের মান 0। তো তুমি এই ক্ষেত্রেও চিন্তা করতে পারো। ওকে, অ্যান্সার 0। চলো নেক্সট প্রবলেম দেখো। এই ক্ষেত্রে কি বলা হচ্ছে এই প্রবলেমটাতে 1 ওমেগা ওমেগা স্কয়ার এটা আমাদের বলা হচ্ছে, তাই তো। এখন তোমার মাথায় চিন্তা আসতে পারে আসলে এটা অ্যান্সার কত। দেখো আমি ধরলাম এটাকে রো 1, আমি ধরলাম এটাকে রো 2। তাহলে দেখো রো 2 বাই রো 1 যদি আমি করি তাহলে কত হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে ওমেগা, দ্বিতীয় অংশের ক্ষেত্রে ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই ওমেগা মানে ওমেগা, তৃতীয়টার ক্ষেত্রে ওমেগা স্কয়ার, সরি 1 ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার। আচ্ছা, এখন 1 কে কত লেখা যাবে, ওমেগা কিউব, রাইট। তাহলে ওমেগা কিউব ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার মানে, তাহলে দেখো তো ওমেগা, তাহলে দেখো তো ওমেগা ওমেগা, তোমাকে কি বলা ছিল, দুইটা সারি অথবা দুইটা কলামের অনুপাত যদি সেম হয় সেক্ষেত্রে কি হবে, অ্যান্সার 0। অ্যান্সার 0, অনেক বড় একটা 0। ওকে, চলো নেক্সট প্রবলেম। আমরা এবার যেটা দেখতে যাচ্ছি সেটা ওই তিনটা থেকে একটু ব্যতিক্রম। কিরকম দেখো, ওই তিনটাতে আমরা কি বলেছিলাম, তিনটা শর্ত ছিল, সমান্তর বা গুণোত্তর ধারাভুক্ত, চক্রক্রমিক, সারি অথবা কলামের অনুপাত সমান। কিন্তু ভাইয়া এখানে কি সমান হয়, হয় না। তাহলে তুমি কি চিন্তা করবা, তাহলে চিন্তা করা উচিত যে এখন এটা অন্য কোনো একটা উপায় আছে, অবশ্যই উপায় আছে। চলো আমরা সেই চিন্তা করি। তুমি একটু চিন্তা করো, এটা কি প্রতিসম রাশি না, অবশ্যই প্রতিসম রাশি। দেখো সিমিলার, বুঝতে পারতেছো, সিমিলার ঘটনা না, সিমিলার ঘটনা না। এ আই জে ইকুয়াল টু এ জে আই, আমরা কি এটা বলা ছিল না, এ আই জে ইকুয়াল টু এ জে আই, এটা যদি সমান হয় প্রতিসম রাশি, তার মানে এটা একটা প্রতিসম রাশি। এখন তোমার কথা হচ্ছে আমরা যদি এইটাকে প্রতিসম রাশি হিসেবে চিন্তা করি তাহলে অ্যান্সারটা কত হবে। তাহলে এখানে কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এই সকল জিনিসকে বলা হয় আপার প্রোডাক্ট, মানে এর গুণফল। কাদের গুণফল, প্রধান কর্ণ এর উপরে যেগুলো রাশি আছে সেগুলোকে যদি আমি গুণ করি তাহলে গুণফল যেটা পাবো সেটাকে বলা হবে আপার প্রোডাক্ট। একইভাবে আমি এই যে রাশিগুলা প্রধান কর্ণের নিচের রাশিগুলা এগুলো যদি গুণন করি তাহলে সেগুলো কত হবে, সেগুলোকে বলবো আমি লোয়ার প্রোডাক্ট, তাই তো। দেখো কাকতালীয় বা যাই হোক এটা সত্য যে আপার প্রোডাক্ট লোয়ার প্রোডাক্ট সমান, তাই তো। আপার প্রোডাক্ট এবং লোয়ার প্রোডাক্ট যদি সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমার অ্যান্সার হবে 4 ইনটু আপার অর লোয়ার প্রোডাক্ট। কারণ কি এ দুটো সমান, তুমি যে কোনো একটা বসাইতে পারো। অ্যান্সার কত বলো, 4xy z। ঠিক আছে, তুমি গতানুগতিক যে নিয়ম সেটা দিয়ে সমাধান করতে পারো, x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 2, z ইকুয়াল টু 3 ধরে প্রমাণ করতে পারো। কিন্তু তুমি পরীক্ষার হলে এত সময় পাবা না, তোমার সময় অনেক কম। তাহলে তোমাকে অবশ্যই কিছু স্পেশাল টেকনিক, সেই স্পেশাল টেকনিক। ওকে, দেখতে থাকো নেক্সট। এবার দেখো সিমিলার ঘটনা না, তুমি চিন্তা করো এখানে আপার প্রোডাক্ট কোনটা, দেখো তো এইটা, যদি গুণ করি আপার প্রোডাক্ট, লোয়ার প্রোডাক্ট এইটা, রাইট। এখন আপার প্রোডাক্ট লোয়ার প্রোডাক্ট যদি গুণ করি, আমি কেন গুণ করব বা সিমিলার চিন্তা কেন করব, কারণ এটা প্রতিসম রাশি। তাহলে অ্যান্সার কত, 4 ইনটু এবি এসি বিসি। ওকে, 4 স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, ভেরি ইজি। ওকে, চলো নেক্সট প্রবলেম। ওকে, দেখো এখানেও কি আমাদের সিমিলার ঘটনা না, এটা প্রতিসম রাশি, আমাদের প্রতিসম রাশি। তাহলে প্রতিসম রাশি হলে কথা কি ছিল, 4 ইন্টু আপার প্রোডাক্ট অথবা 4 ইন্টু লোয়ার প্রোডাক্ট, কারণ আপার এবং লোয়ার প্রোডাক্ট সেম। তাহলে আমাদের সিমিলার, দেখো এটা হচ্ছে আপার প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের লোয়ার প্রোডাক্ট। তাহলে আমাদের অ্যান্সার কত, 4 ইন্টু মাইনাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু
ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু কত 1। তাহলে দেখো ভাইয়া -4 ওমেগা কিউব। এখন তুমি বলো ওমেগা কিউব মানে কত 1, তার মানে এটার অ্যান্সার আমাদের কত -4। দিস ইজ আওয়ার অ্যান্সার। ভেরি ইজি। কিন্তু ভাইয়া কিছু প্রবলেম আছে। কি প্রবলেম? কিছু এক্সেপশন আছে। কথা কি, প্রথমে আমরা যেগুলো দেখলাম সেগুলো কি দেখেছিলাম? তিনটা কন্ডিশন এবং পরে আরেকটা কন্ডিশন। এখন কথা হচ্ছে রাশিটা যদি প্রতিসম হয়, আপার প্রোডাক্ট লোয়ার প্রোডাক্ট যদি সেমও হয়, এবং পরবর্তী কথা হচ্ছে প্রথম তিনটা কন্ডিশন যদি আবার মেইনটেইন করে, তাহলে ভাইয়া এই ফর্মুলা আর খাটবে না। তাহলে আমাকে কি করতে হবে সেক্ষেত্রে আমাকে আগের নিয়ম ফলো করতে হবে। আগের নিয়ম বলতে কি? সমানুপাত মানে অনুপাত, গুণোত্তর ধারা, সমান্তর ধারা অথবা প্রতিসম রাশি, এই তিনটাতে যাইতে হবে। চলো এই রিলেটেড একটা প্রবলেম। দেখো এখানে প্রতিসম এটা রাশি, কোনো সন্দেহ নেই। আপার প্রোডাক্ট লোয়ার প্রোডাক্ট সেম, কিন্তু এইটাকে যদি আমি R1 রো 1 ধরি, এইটাকে যদি আমি রো 2 ধরি, তাহলে তুমি চিন্তা করো রো 1 এবং রো 2 এর যে অনুপাত, এটা কি সেম না? দেখি একটু আমরা। তাহলে আমরা রো 2 ডিভাইডেড বাই রো 1 লিখলাম হিসেবে সুবিধার জন্য। তাহলে রো 2 মানে কত হচ্ছে আমাদের ওমেগা, রাইট? এরপর কত হচ্ছে ওমেগা স্কোয়ার বাই ওমেগা ইকুয়াল টু কত ওমেগা। তৃতীয় কথা কত 1 ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার। তাহলে এটাকে কত লিখতে পারি? ওমেগা কিউব ডিভাইডেড বাই কত ওমেগা স্কোয়ার মানে কত। তার মানে কি এগুলো সমান না? যদি সমান হয়ে যায় তাহলে অ্যান্সার কত? 0। অ্যান্সার আমাদের 0। এটা হচ্ছে আমাদের এক্সেপশনাল। তো এখন কথা হচ্ছে, আশা করি তোমরা এই 12টা প্রবলেম যদি এক্সারসাইজ করো, পরীক্ষায় তোমরা প্রমাণ রিলেটেড যে প্রবলেমগুলো আছে অবশ্যই পারবে। ঠিক আছে? আমরা কি দেখতে পাইলাম এখন? আমরা শুরু থেকে একদম বেসিক বলবো না, আমরা যেগুলো শর্টকাটের জন্য দরকার, মানে মেইন কথা হচ্ছে তুমি পরীক্ষাতে ওভারকাম করবা ইনশাল্লাহ, এগুলো ভালো করে এক্সারসাইজ করবা, এবং এই রিলেটেড যে ভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে যাবা, সেই ভার্সিটিতে যাওয়ার আগে তার প্রশ্ন ব্যাংক তুমি খুব ভালোভাবে এক্সারসাইজ করবা, মিনিমাম 2 দিন। ঠিক আছে? খুব ভালো করে এক্সারসাইজ করবা। আমরা ধারাবাহিকভাবে পরবর্তী আমাদের ভিডিও আসবে ইনশাল্লাহ। তোমরা চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে। ওকে, গুড বাই, আসসালামু আলাইকুম।